আসসালামু আলাইকুম, চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা রেনেটা এই স্টকটার বা এই কোম্পানিটার মার্চ 2025-এর ডেটা অনুসারে এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই চাট ক্যানভাস অ্যান্ড ইউট্রেড পাওয়ার্ড বাই ইউনিভার্সাল সিকিউরিটিজ লিমিটেড। ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। আমরা আমাদের ভিডিওতে চলে যাই। ভিডিও শুরুতেই আমরা রেনেটার অ্যানালাইসিস করব। তার আগে বলে নিচ্ছি, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে একটা পাবলিক চ্যানেল রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ পাবলিক চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। তো আমরা আমাদের সেই চ্যানেলে জিজ্ঞেস করেছিলাম নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনারা দেখতে চান। এইখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে রেনেটার এগেনস্টে, সেজন্য আমরা রেনেটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতেছি। হয়তো নেক্সট ভিডিওর জন্য আমরা আবার জিজ্ঞেস করব। আপনি যদি চান আপনার স্টকটা আমরা নেক্সট ভিডিওতে অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন এবং আপনি জয়েন করার সাথে সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলের নোটিফিকেশন হয়তো বাই ডিফল্ট মিউট করা থাকবে, তো আপনাকে সেটা আনমিউট করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা যখন পোস্ট দেব যে নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে চান, আপনি ওই পোস্টের নোটিফিকেশন আপনার কাছে যাবে এবং আপনি সেখানে আপনার যে রিকোয়ার্ড স্টক সেটার জন্য কিন্তু আপনি ওইখানে রিকোয়েস্ট করতে পারবেন। এবং হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি যেই স্টকের জন্য ভোট পড়ে, আমরা নেক্সট ভিডিওতে সেই স্টকটারই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করতেছি। আপনি যদি এই ভিডিও দেখার সময় ব্যস্ত থাকেন অথবা আপনি কাজের মধ্যে থাকেন, আমাদের রিকোয়েস্ট থাকবে আপনি ভিডিওটাকে লাইক দিয়ে অথবা ওয়াচ লিস্টে অ্যাড করে রেখে দিন। পরে আপনি ভিডিওটাকে আপনার ওয়াচ লিস্ট থেকে অথবা লাইকড ভিডিওস লিস্ট থেকে ভিডিওটাকে ধীরে সুস্থে পুরো ডেটাটা দেখে নেবেন, এতে আপনি ভিডিওটা ফুল ইউটিলাইজ করতে পারবেন। তো আজকে আমরা রেনেটা পিএলসি এই কোম্পানিটার অ্যানালাইসিস করব। এর টিকার রেনেটা। এটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। স্টক মার্কেটে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে লিস্টেড একটি স্টক এবং এটি এ ক্যাটাগরিতে লিস্টেড একটি স্টক। আমরা যদি এর স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংস দেখি, আমরা দেখতে পাচ্ছি 51.29% স্পন্সর বা ডিরেক্টরদের কাছে রয়েছে। এছাড়াও ইনস্টিটিউটদের কাছে রয়েছে 21.49%, ফরেন হোল্ডিংসে রয়েছে 19.87% এবং পাবলিক হোল্ডিংসে রয়েছে 7.35%। তো আমরা যদি এদের ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্স দেখি, সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি এদের ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 48.71% এবং এদের অথরাইজড ক্যাপ 285 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 114 কোটি টাকা, মার্কেট ক্যাপ রয়েছে 5,476 কোটি টাকা। এছাড়াও আমরা এদের বেসিক বিজনেস ম্যাট্রিক্স দেখলে দেখতে পাচ্ছি এদের এমপ্লয়িজ রয়েছে 7,859 জন, আনঅডিটেড পি 22.73 এবং অডিটেড পি 15.33, আর এদের এনএভি রয়েছে 295 টাকা বা 296 টাকার মতো, এনএভি টু প্রাইস 1.62। আমরা যদি এদের 52x এর প্রাইস রেঞ্জ দেখি, প্রাইস রেঞ্জে আমরা দেখতে পাচ্ছি এটা যদি তার 52x এর লোয়েস্ট প্রাইস রেঞ্জ হয়, দেন এটা তার হাইয়েস্ট প্রাইস রেঞ্জ এবং বর্তমান প্রাইস রয়েছে কিন্তু একদম অলমোস্ট 52x লো এর কাছাকাছি। তো যেখানে তার 52x এর লো প্রাইস 470 টাকা 10 পয়সা এবং 52x এর হাই প্রাইস 825 টাকা, তো তার বর্তমান প্রাইস রয়েছে 477 টাকা 50 পয়সা। এবং এই স্টকটা লাস্ট ইয়ারের ইপিএস ছিল 31 টাকা 53 পয়সা। পিই এবং ন্যাবের কথা অলরেডি আমরা বলেছি। আর লাস্ট কোয়ার্টার হিসেবে বা আমরা এই ভিডিওতে মার্চ কোয়ার্টারের অ্যানালাইসিস করব এবং এটা তার জন্য থার্ড কোয়ার্টার, তার লাস্ট ইয়ার এন্ড হয়েছিল জুন 2024-এ। আমরা শুরুতে ব্যালেন্স শিটের ডেটায় চলে আসি। ব্যালেন্স শিটের ডেটায় আমরা দেখতে পাচ্ছি যে তাদের অ্যাসেটের গ্রাফটা সময়ের সাথে সাথে টোটাল অ্যাসেটস এই কোম্পানিটার বাড়তেছে, যেটা একটা ভালো ব্যাপার। কিন্তু তার টোটাল অ্যাসেটসের তুলনায় লায়াবিলিটিসটা অনেক বেশি বাড়তেছে মনে হচ্ছে, কারণ আমরা এইখানের যদি এই ক্যান্ডেলের সাথে তুলনা করি, এই যে ধীরে ধীরে তার অ্যাসেটস বেড়েছে, বাট এইখানে আমরা লায়াবিলিটিস দেখতেছি 2019-এর পর থেকে কিন্তু খুব র্যাপিডলি তার লায়াবিলিটিস বেড়ে যাচ্ছে। আর ইকুইটিও বাড়তেছে সময়ের সাথে সাথে, এটা একটা পজিটিভ ব্যাপার। সো লায়াবিলিটিসে আসলে ডেট কেমন আছে সেটা হয়তো আমরা সামনে বা নেক্সট অ্যানালাইসিস গুলাতে দেখবো। আমরা শুরুতে যদি কোয়ার্টারলি আর্নিংসের ডেটায় আসি, এই কোয়ার্টারের ডেটা যদি দেখি আমরা, তার রেভিনিউ গ্রোথ হয়েছে আগের বছরের তুলনায় 16.07%। এটা কিন্তু খুবই পজিটিভ বা খুবই ভালো একটা নাম্বার। এখানে কিন্তু সে ডাবল ডিজিট মানে 10% হয়তো আমরা বলি, সো এর চাইতে অনেক ভালো একটা গ্রোথ সে করতে পারতেছে। রেভিনিউ গ্রোথ তার খুবই ভালো রেভিনিউ গ্রোথ দেখতে পাচ্ছি আমরা। বাট সেই তুলনায় তার অপারেটিং প্রফিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি মাত্র 5% এবং নেট প্রফিট গ্রোথ কিন্তু মাইনাস অলমোস্ট 20%-এর মতো। সো এই কোম্পানিটার রেভিনিউতে 16% গ্রোথ থাকার পরেও এটাকে কিন্তু টানতে টানতে নেট প্রফিটে আসার পরে সেটা কিন্তু নেগেটিভ হয়ে গিয়েছে। দ্যাট মিনস আগের বছরের Q3 এর তুলনায় এবছর 20%-এর মতো তার নেট প্রফিট কমে গিয়েছে।
আর যদি আমরা তার অপারেটিং প্রফিট মার্জিন দেখি, অপারেটিং প্রফিট মার্জিন 11%-এর মতো এবং নেট প্রফিট মার্জিন 5.5%-এর মতো। সো এই ক্ষেত্রে তার অপারেটিং প্রফিট মার্জিন এবং নেট প্রফিট মার্জিন, আমরা যেহেতু লাস্ট ভিডিওতে স্কোয়ার ফার্মার অ্যানালাইসিস করেছিলাম, যারা স্কোয়ার ফার্মার অ্যানালাইসিস দেখেন নাই তারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে স্কোয়ার ফার্মার অ্যানালাইসিস দেখে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্কোয়ার ফার্মার অপারেটিং প্রফিট মার্জিন এবং নেট প্রফিট মার্জিন আরেকটু বেটার পেয়েছিলাম। স্কোয়ার ফার্মার সাথে এটাকে তুলনা করতেছি কারণ এরা দুইটাই সেম সেক্টরে বা সেম বিজনেস অ্যাসপেক্টেই তারা বিজনেস করে থাকে, এই জন্য আসলে স্কোয়ার ফার্মার সাথে তুলনা করতেছি। আমরা যদি 9 মাসের বা 3 কোয়ার্টার মিলিয়ে যে ডেটাটা সেটা যদি দেখি, এই ক্ষেত্রেও আমরা কিন্তু রেভিনিউতে একটা ভালো গ্রোথ দেখতে পাচ্ছি, যেটা 13.22%, বাট তার অপারেটিং প্রফিট গ্রোথ কিন্তু নেগেটিভ, -13.06%, এবং নেট প্রফিট গ্রোথ কিন্তু -30.47%। তো এই ক্ষেত্রেও কিন্তু 9 মাসে তার রেভিনিউ আগের বছরের তুলনায় কিন্তু কমেছেই। আমরা যদি এক্সাক্ট নাম্বারটাও বলি, যেমন গত বছরের মার্চ পর্যন্ত তার 3 কোয়ার্টার মিলিয়ে ইপিএস ছিল 22.95 টাকা মতো, বাট এই বছর সেটা কিন্তু 16 টাকার মতো। সো অনেকটাই কমে গিয়েছে। নেট প্রফিট তার 30%-এর মতো কমতেছে। এটা কেন কমতেছে আমরা নেক্সট স্লাইডে বা সামনে আমরা দেখতে পাবো, রেশিওস ডেটা যখন দেখবো তখন আমরা দেখতে পাবো। আর আমরা যদি তাদের অপারেটিং প্রফিট মার্জিন দেখি, এটা কিন্তু অলমোস্ট লাস্ট বা রিসেন্ট কোয়ার্টারের মতোই 10.75%, এবং নেট প্রফিট মার্জিন 5.80%। এই দুটো অলমোস্ট তার লাস্ট যে কোয়ার্টারটা সেটার মতোই, তো নতুন করে কিছু বলার নেই। আমরা এই পর্যায়ে এই 3টা কোয়ার্টারের ডেটা ইউজ করে তার যে অ্যানুয়ালাইজড ডেটা আমরা করেছি সেই অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটাটা দেখবো আমরা। অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটা অনুসারে আমাদের হিসাবে তার ইপিএস আসতে পারে 21.27 টাকা। আমরা এটা কিন্তু 3 কোয়ার্টারের উপর ডিপেন্ড করে বের করেছি, সো এই ক্ষেত্রে একটু কম বেশি আসতেই পারে। আমরা যদি তার ফাইনাল ইপিএস পাচ্ছি যেহেতু 21.27 টাকা, সেটাকে যদি আমরা ধরে আমরা 5 বছরের রেভিনিউ সিএজিআর করলে, রেভিনিউ সিএজিআরে কিন্তু আমরা পাচ্ছি 11.28%, এবং 10 বছরের রেভিনিউ সিএজিআরে পাচ্ছি আমরা 12.34%। দ্যাট মিনস লং টার্মে বা একটা লম্বা সময় ধরে কিন্তু সে রেভিনিউতে খুবই ভালো করতেছে, এবং তার রেভিনিউর ডেটা কিন্তু ডাবল ডিজিট নাম্বার করে বাড়তেছে। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই চার্টগুলা বা এই ক্যান্ডেলগুলা কিন্তু তার রেভিনিউর ডেটা, ব্লু ক্যান্ডেলগুলা। সো এখানে কিন্তু তার রেভিনিউ খুবই স্টেডিলি অ্যামাউন্টে বাড়তেছে। বাট প্রবলেমটা হচ্ছে তার 5 বছরের নেট প্রফিটের সিএজিআর যদি দেখি আমরা, সেক্ষেত্রে আমরা পাচ্ছি -9.47%। দ্যাট মিনস তার গত 5 বছরে ইয়ার অন ইয়ার -9.47% অন এভারেজ নেট প্রফিট কমেছে, এবং 10 বছরের নেট প্রফিটের সিএজিআরও পাচ্ছি আমরা 0.78%। সো 10 বছরে তার নেট প্রফিট কিন্তু সেই 2016 সালের কাছাকাছি চলে এসেছে। এই জন্য আমরা এই নাম্বারটাকে খুবই ছোট বা মিনিমাল একটা নাম্বার পাচ্ছি। তো আমরা কিন্তু এইখানেও তার নেট প্রফিটের গ্রোথে আমরা একটা নেগেটিভ ডেটা দেখতে পাচ্ছি। আর অপারেটিং প্রফিট মার্জিন আর নেট প্রফিট মার্জিন কিন্তু আগের ডেটার মতোই থাকবে, কারণ আমরা 9 মাসের ডেটা ইউজ করে এটাকে অ্যানুয়ালাইজ করেছি। আর আমরা যদি তার নেট প্রফিট মার্জিনের গ্রাফটা দেখি, গ্রাফে আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু একটা অন অ্যাভারেজ 15 বা 17%-এর মতো, 15 to 17%-এর মতো তার নেট প্রফিট মার্জিন থাকতো। বাট লাস্ট 3 ইয়ার্সে কিন্তু তার নেট প্রফিট মার্জিন অনেকটাই কমে যায়, যেটার ইফেক্ট কিন্তু আমরা এখানে ইপিএস এ দেখতে পাচ্ছি। কারণ তার রেভিনিউ কিন্তু এই 3 বছর কমে নাই, রেভিনিউ বরং বেড়েছে, বাট তার নেট প্রফিট মার্জিন কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো এটা কি আসলে কস্ট অফ গুডস সোল্ডের জন্য হয়েছে কিনা সেটাও যদি আমরা দেখি, আমরা কিন্তু এই গ্যাপটাকে বড় হতে দেখতেছি। মানে হলো এইখানে ব্লু অ্যান্ড রেড যে ক্যান্ডেলগুলা বা যে বারগুলা, এই বারগুলার কিন্তু গ্যাপটা সময়ের সাথে সাথে বড় হচ্ছে। দ্যাট মিনস তার রেভিনিউ যে তুলনায় বাড়তেছে এর চাইতে কস্ট অফ গুডস সোল্ড কম হারে বা কম রেটে বাড়তেছে। তো তার কস্ট অফ গুডস সোল্ড ঠিক আছে, সমস্যা হয়তো বা অন্য জায়গায়। আমরা যদি রেশিওস ডেটাতে আসি, রেশিওস ডেটাতে আসলে আমরা তার অ্যাসেট টার্নওভার রেশিও দেখতে পাচ্ছি। এই কোম্পানিটার অ্যাসেট টার্নওভার রেশিও সবসময় বা অন অ্যাভারেজ 0.86 বা 0.85 এর আশেপাশেই থাকতো। দেন লাস্ট 3-4 ইয়ার্সে কিন্তু সেটা একটু কমে যায়, যদিও এই বছর আমাদের হিসাবে কিছুটা বাড়ার কথা। এখানে অ্যাসেট টার্নওভার রেশিও যেহেতু কমতেছে বা বাড়তেছে, দ্যাট মিনস তার যখন কমতেছিল তখন তার রেভিনিউ যেই হারে বাড়তেছে তার চাইতে অ্যাসেট কম হারে বাড়তেছে। বাট এই বছর আমাদের মনে হচ্ছে যে তার অ্যাসেট যে হারে বাড়তেছে তার চাইতে রেভিনিউ বেশি হারে বাড়বে। বাট এই কোম্পানিটার ক্ষেত্রে একটা বড় সমস্যা আমাদের কাছে মনে হয়েছে যে তার ডেট টু ইকুইটি রেশিও আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাড়তেছে। সো যেহেতু তার ইকুইটি বাড়তেছে, ইকুইটি বাড়ার পরও যেহেতু তার ডেট টু ইকুইটি রেশিও আরো বাড়তেছে, দ্যাট মিনস তার ইকুইটির চাইতে ডেটের পরিমাণটা আরো অনেক বেশি আকারে বাড়তেছে, যেই কারণেই তার ডেট টু ইকুইটি রেশিওতে আমরা কিন্তু এখানে একটা হিউজ ইনক্রিমেন্ট দেখতে পাচ্ছি। যেখানে তার ডেট টু ইকুইটি রেশিও 2020 সালে বা করোনার সময় ছিল
0.13%, এখন কিন্তু সেটা বাড়তে বাড়তে 54%-এর মতো চলে গিয়েছে। তো এটা কিন্তু হিউজ। দ্যাট মিনস তার ইকুইটির হাফ কিন্তু তার ডেট রয়েছে, যেটা আমরা এখানে 54.77% দেখতে পাচ্ছি। আর ডেট কভারেজ রেশিও যদি দেখি, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2.73। এইটার মানে হলো তার প্রতি 2 টাকা 73 পয়সা অপারেটিং প্রফিটের এগেনস্টে 1 টাকা তাকে ইন্টারেস্ট পে করে দিতে হচ্ছে। বোঝাই যাচ্ছে যে তার যেই প্রফিট হচ্ছে এটার কিন্তু 1/3 ইন্টারেস্ট পেইং এ চলে যাচ্ছে, বা তার যেই ডেটগুলা নিয়ে রেখেছে এরাই কিন্তু তার প্রফিটের 1/3 খেয়ে ফেলতেছে। এবং এই কারণেই এইখানে যখন আমরা দেখলাম রেভিনিউর ডেটাটা খুবই পজিটিভ, বাট আমরা কিন্তু নেট প্রফিটের ডেটাতে নেগেটিভ ডেটা দেখতে পাচ্ছিলাম। তো এইটা আমাদের কাছে খুব একটা ভালো মনে হয় নাই। যাই হোক, আমরা যদি এরপর তার ক্যাপেক্স টু রেভিনিউতে আসি, ক্যাপেক্স টু রেভিনিউতে আমরা পাচ্ছি 9.57% এবং ক্যাপেক্স টু নেট প্রফিট 165.12%। দ্যাট মিনস সে কিন্তু তার নেট প্রফিটের 1.5 গুণ আকারে তার ক্যাপেক্স বাড়াচ্ছে। সো ক্যাপেক্স বাড়ানোটা হয়তো রেগুলার নাম্বার, বাট তার নেট প্রফিট যেহেতু অনেকটাই কমে গিয়েছে, সেই কারণে হয়তো তার ক্যাপেক্সের এই নেট প্রফিট রেশিওটা অনেক হাই। বাট স্টিল এই জায়গায় আমরা হয়তো সাপোর্ট করতে পারতাম যদি সে ক্যাপেক্সে না বাড়িয়ে তার এই যে ডেটগুলা রয়েছে, এই ডেটগুলা যদি সে শোধ করে দিত। কারণ এখান থেকে আমরা দেখতেছি তার 1/3 ইনকাম কিন্তু এই ডেটরা খেয়ে ফেলতেছে। তাও কিন্তু এটা জাস্ট ইন্টারেস্ট পেইং এ, সে কিন্তু আসলটা তো পে করতেই হবে। সো ইন্টারেস্ট পে করতে যদি তার 1/3 চলে যায়, এটা কিন্তু অনেক হিউজ। আর আমরা যদি আরওএ, আরওই, আরওসি এবং আরওআইসি দেখি, মানে তার অ্যাসেটের রিটার্নের ডেটাটা দেখি, তো এই নাম্বারটাও কিন্তু আমরা খুব একটা স্যাটিসফ্যাক্টরি পাচ্ছি তা না। তার আরওএ মানে রিটার্ন অন অ্যাসেট মাত্র 4%, রিটার্ন অন ইকুইটি মাত্র 7%, যেখানে কিন্তু ট্রেজারি বন্ডে আমরা এখন 13%-এর মতো রিটার্ন পাওয়া যাচ্ছে। সো একটা ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাসে যখন 13% পাওয়া যাবে, তো মানুষ কেন আসলে রিস্ক নিয়ে 4-7% রিটার্নের জন্য এইসব জায়গাগুলোতে ইনভেস্ট করবে। বা আরওআইসিও যদি দেখি 4.5%। সো রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটালেও যদি আমি 4.5% পাই, আমি কেন আসলে সঞ্চয়পত্রে ইনভেস্ট না করে অথবা ট্রেজারি বন্ডে ইনভেস্ট না করে এখানে করব। ইভেন আসলে যে হালাল বা শরিয়া কমপ্লায়েন্ট যেই সেক্টরগুলো রয়েছে, বা শরিয়া কমপ্লায়েন্ট যেই বন্ড বা সুকুক আমরা দেখলাম, সো সেইখানেও কিন্তু আমরা এর চাইতে বেটার রিটার্ন পেয়েছি। তো সেই হিসাবে তার আরওএ, আরওই বা আরওআইসি, রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল, এগুলো আমাদের কাছে খুব একটা স্যাটিসফ্যাক্টরি নাম্বার মনে হচ্ছে না। এছাড়াও আমরা তার আরওই ডেটা দেখলেও দেখতে পাচ্ছি যে এটা কিন্তু 17 বা 20%-এর আশেপাশেই ছিল। দেন কিন্তু লাস্ট 3 ইয়ার্সে সেটা 7, 10, 7, সো এই 7-এর মতো চলে এসেছে। এইটা একটা বড় সমস্যা। এটা আসলে আমরা এই ডেটাটাতে খুব একটা হ্যাপি হতে পারতেছি না। আমরা যদি এ পর্যায়ে তার ক্যাশ ফ্লোর ডেটা দেখি, ক্যাশ ফ্লোর ডেটা দেখলে আমরা দেখতে পাচ্ছি তার ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার -4.58 টাকা। এবং এইখানে ফ্রি ক্যাশ ফ্লোর ডেটা দেখলেও আমরা দেখতে পাচ্ছি লাস্ট 4 ইয়ার্স বা এই যে 5 ইয়ার্স, এটাও কিন্তু একটা নেগেটিভ নাম্বার। সো 5 ইয়ার্সে কিন্তু সে কিন্তু পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেট করতে পারে নাই। এবং এই জুন 2022-এ অনেক বেশি নেগেটিভ ক্যাশ ফ্লো সে করেছিল। যাই হোক, সো আমরা যদি তার ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, ডিভিডেন্ড পে আউট রেশিও মোটামুটি ভালো মনে হচ্ছে বাংলাদেশি কোম্পানি হিসেবে। 57% সে ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করতেছে, এটা ভালো। 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর যদি দেখি, সেটাও কিন্তু 5.61% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখতে পাচ্ছি আমরা। তো এটা একটা পজিটিভ নাম্বার। এবং 10 বছরের ডিভিডেন্ড সিএজিআরও আমরা ভালো গ্রোথ দেখতে পাচ্ছি 14.75%। বাট তার 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর এবং 10 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর দুইটাই বড় অঙ্কের নেগেটিভ নাম্বার। তো এই ক্ষেত্রে আসলে তার ফ্রি ক্যাশ ফ্লোর অবস্থাটা একটু উইক মনে হচ্ছে আমাদের কাছে। এছাড়াও ডিভিডেন্ড পে আউট রেশিওর হিস্ট্রিক্যাল ডেটা দেখলো, এখানেও আমাদের কাছে মোটামুটি ভালোই মনে হচ্ছে। তো আমরা এই পর্যায়ে যদি এই কোম্পানিটা ভ্যালুয়েশন করি, শুরুতেই আসবো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের জন্য আমরা এই কোম্পানিটার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট নিয়েছি গত 10 বছরের। দেন তার এই পেইড অ্যামাউন্টটার আগের বছরের সাথে আমরা গ্রোথটা হিসাব করেছি। গ্রোথ হিসাব করে আমরা এটাকে অ্যাভারেজ করে পেয়েছি 23.72%। আর এছাড়াও কিন্তু আমরা তার যেই ডিভিডেন্টের গ্রোথ রেট, এখানেও কিন্তু আমরা 5% বা 6%-এর মতো পেয়েছিলাম 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর। তো এই হিসাবে আমরা ভ্যালুয়েশনের জন্য আমরা ধরে নিচ্ছি নেক্সট 10 ইয়ার্স এই কোম্পানিটা ডিভিডেন্ড গ্রো করবে 10% করে। তো 10% করে ধরলে, একই সাথে আমরা কিন্তু এখানে ডিসকাউন্ট রেট ধরতেছি 12.46%, যেটা 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। তো আমরা সেই ডিসকাউন্ট রেট ধরে আমরা তার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 410 টাকার মতো, যেটা তার বর্তমান প্রাইস 477 টাকার এগেনস্টে 14% ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে।
আমরা যদি এ পর্যায়ে এই কোম্পানিটার ডিসিএফ মডেলে ভ্যালুয়েশন করার চেষ্টা করি, তার যেহেতু লাস্ট ইয়ারে ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ ছিল, সেজন্য আমরা আসলে এই মডেলে তার ভ্যালুয়েশন করতে পারতেছি না। তো আমরা এই জন্য চলে যাব রিসিডুয়াল ইনকাম মডেলে। রিসিডুয়াল ইনকাম মডেলে আমরা তার নেট প্রফিটের গ্রোথ রেটের ডেটা নিয়েছি। এখানে নেট প্রফিট আগের বছরের চাইতে কেমন বেড়েছে সেই ডেটা নিয়ে আমরা অ্যাভারেজ করেছি। এছাড়াও ইকুইটির ডেটা নিয়েছি, ইকুইটিরও আমরা সেম কাজ করেছি। ইকুইটির ডেটা নিয়ে আগের বছরের সাথে গ্রোথ কেমন ছিল, দেন ওই নাম্বারগুলো আমরা অ্যাভারেজ করেছি। অ্যাভারেজ করে ইকুইটির ক্ষেত্রে পেয়েছি 13% এবং নেট প্রফিটের ক্ষেত্রে আমরা পেয়েছি 6.3%। আর আমরা পারপেচুয়াল গ্রোথ রেট ধরতেছি এখানে 3%, ডিসকাউন্ট রেট 12.46%, যেটা কিন্তু 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। আমরা নেট প্রফিটের ডেটাতে এখানে একটা এস্টিমেশন বসাবো, যেটা আমরা কিন্তু এইখানে পাচ্ছি 6.3%, বাট আমরা যদি তার নেট প্রফিটের সিজের দেখি এটা একটা নেগেটিভ নাম্বার পাচ্ছি। তো এই হিসাবে আমরা যদি আসলে নর্মালি বা একটু কনজারভেটিভ থেকে ধরি, এই স্টকটা রিসিডুয়াল ইনকাম মডেলে খুবই মানে অনেক আন্ডার ভ্যালুড চলে আসে। আমি আসলে ব্যাপারটা কিভাবে বলবো বুঝতেছি না, বাট আমরা একটু পজিটিভ থাকার জন্য একটা বেটার নাম্বার নিচ্ছি। বাট আমি যদি এক্সাক্ট নাম্বার ধরি সেক্ষেত্রে অনেক বেশি আন্ডার ভ্যালুড চলে আসে। এজন্য আমরা সচরাচর চেষ্টা করি ফাইন্যান্সিয়াল ডেটা ভালো না থাকলে স্টকগুলা অ্যানালাইসিস না করতে। বাট এই স্টকটা যেহেতু আপনারা চুজ করেছেন সেই হিসাবে আমরা করতেছি। বাট খুব একটা ভালো ভ্যালুয়েশন হয়তো আমরা এই স্টকটাকে পাবো না। যাই হোক, আমরা এখানে কিন্তু 6% পাচ্ছি, আর নেগেটিভ নাম্বারও কিন্তু আমরা -9% পাচ্ছি। আমরা জাস্ট একটু পজিটিভ থাকার জন্য এখানে 10% ধরে নিচ্ছি, যে নেক্সট 10 ইয়ার্স তারা 10% করে গ্রো করবে নেট প্রফিট এবং ইকুইটি গ্রো করবে, এটাও আমরা 10% করে ধরে নিচ্ছি। তো ধরার পরে আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 150 টাকার আশেপাশে, যেটা কিন্তু তার বর্তমান প্রাইসের এগেনস্টে 69% ওভার ভ্যালুড অবস্থায় আমরা পাচ্ছি। আমরা যদি এ পর্যায়ে তার ভ্যালুয়েশনের সামারিটা দেখে নেই, ভ্যালুয়েশনের সামারি দেখলে আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পাচ্ছি 409 টাকা, দেন আমরা রিসিডুয়াল ইনকাম মডেলে 150 টাকার আশেপাশে পাচ্ছি। এটা যদি অ্যাভারেজ করি আমরা 278 টাকা আসে, এইটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 42%-এর মতো ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। আমরা কিন্তু চেষ্টা করেছি রেনেটার মোটামুটি যতটুকু পারা যায় আমরা নাম্বারের উপরে বেস করে একটু পজিটিভ ভাইব দিতে, বাট খুব বেশি পজিটিভ ভাইব দিতে পেরেছি বলে মনে হয় না, কারণ তার ডেটাতেই আসলে খুব বেশি পজিটিভ কিছু নাই। যাই হোক, আমরা যদি এ পর্যায়ে তার কিছু প্রোজ অ্যান্ড কনস বা বুলিশ টেকওয়েজ অ্যান্ড বিয়ারিশ টেকওয়েজ দেখি, তো শুরুতে বুলিশ টেকওয়েজে যদি আসি, স্টকটার ক্ষেত্রে আমাদের কাছে বুলিশ টেকওয়েজ মনে হয়েছে যে তার রেভিনিউ গ্রোথটা কিন্তু খুবই ভালো। 5 ইয়ার্সের রেভিনিউ সিজিআর ইয়ার অন ইয়ার গ্রোথ পাচ্ছি আমরা 11.28% এবং 10 ইয়ার্সে কিন্তু ইয়ার অন ইয়ার গ্রোথ আমরা পাচ্ছি 12%। তো তার রেভিনিউ বা মার্কেটে সে খুব ভালো সেল জেনারেট করতে পারতেছে, এটা বোঝাই যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার যে ইন্টারেস্ট বা যেই ডেট রয়েছে সেটা সে যদি পে করে দিতে পারে, ওইখান থেকে কিন্তু সে একটা ভালো ফ্রি ক্যাশ জেনারেট করতে পারবে এবং একই সাথে কিন্তু তার ভালো নেট প্রফিটও জেনারেট করতে পারবে। দেন আমরা তার আরেকটা বুলিশ টেকওয়েজ পেয়েছি যে তার ডিভিডেন্ডের যেই ডেটা বা ডিভিডেন্ডের গ্রোথটা কিন্তু বেশ ভালো একটা নাম্বার আমরা পেয়েছি। তো সে কিন্তু ওভার দ্য টাইম ভালো ডিভিডেন্ড পে করেছে তার শেয়ার হোল্ডারদের, এটা একটা ভালো ব্যাপার আমাদের কাছে মনে হয়েছে। তো এই পর্যায়ে আমরা এই কোম্পানিটার বিয়ারিশ টেকওয়েজ দেখবো। বিয়ারিশ টেকওয়েজের ক্ষেত্রে শুরুতেই আসে যে তাদের নেট প্রফিট অ্যান্ড নেট প্রফিট মার্জিন কমতেছে, এটা আমাদের কাছে খুবই কনসার্নিং মনে হয়েছে এবং এটা কেন কমেছে সেটা কিন্তু আমরা বলেছি আপনাদেরকে। আর একই কারণে কিন্তু তার ফ্রি ক্যাশ ফ্লো কমে গিয়েছে, তার ইন্টারেস্ট পে করতে গিয়ে সে কিন্তু ফ্রি ক্যাশ জেনারেট করতে পারতেছে না। লাস্ট 5 ইয়ার্সে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি হিউজ ফ্রি ক্যাশ ফ্লো বা নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো। আর আমরা যদি দেখি 3 নম্বরে তার যেটা ছিল যে তার ইনক্রিজিং লেভারেজ, এটাও আমরা দেখেছিলাম যে তার ডেট টু ইকুইটি রেশিও বাড়তেছে। তো তার এই যে লোনটা বাড়তেছে এটাও আমাদের কাছে একটা বিয়ারিশ টেকওয়েজ মনে হয়েছে, এটা বরং না বেড়ে এখন কমা উচিত ছিল। আর আমরা যদি 4 নম্বরে দেখি যেটা ছিল ওভার ভ্যালুয়েশন রিস্ক, আমরা ভ্যালুয়েশনে এই কোম্পানিটার ভ্যালুয়েশন খুব একটা ভালো পাই নাই, এই কোম্পানিটার ভ্যালুয়েশন একটা ওভার ভ্যালুড অবস্থায় আমরা পেয়েছি। তো এই কিন্তু ছিল আমাদের এন্ড থেকে তার বিয়ারিশ টেকওয়েজ। তো এই ভিডিওটা অলরেডি যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে আমরা সেজন্য আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাড করে নাই। আর একই সাথে যেহেতু তার ভ্যালুয়েশন অনেক ওভার ভ্যালুড ছিল, টেকনিক্যাল অ্যানালাইসিসে দেখলে আমরা হয়তো তার রেজিস্ট্যান্স জোনের চাইতে মানে উপরের জোনগুলোর চাইতে নিচের জোনগুলোতেই বেশি ফোকাস থাকতে হতো। এই কারণে আমরা এই ভিডিওটার বা এই স্টকটার টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাচ্ছি না। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন নেক্সট কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।